স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং, এমন পর্যবেক্ষণ দিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বহুমাত্রিক চাপের মাঝে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে মনোযোগী হওয়া প্রয়োজন। প্রয়োজনীয় জনবল তৈরির পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা, সাহস ও নিরপেক্ষতাকেও হতে পারে সুষ্ঠু নির্বাচনের চাবিকাঠি। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে আজ অবধি 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দেশে, তার মধ্যে 8টি দলীয় এবং সামরিক সরকারের অধীনে, যেখানে ছিল কারচুপি আর ভোট ডাকাতির অভিযোগ। তবে 1991 থেকে 2008 পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া 4টি নির্বাচন প্রশংসা কুড়োয় দেশে বিদেশে। আর প্রতীত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিগত 3টি নির্বাচনকে আমি ও ডামির নির্বাচন হিসেবে অভিহিত করে বিরোধী দলগুলো। এমন বাস্তবতায় সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে হয় ঐকমত্য। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দলের নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ প্রয়োজনীয় কাজও গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাদামাটা আয়োজনে নির্বাচন সুষ্ঠু হবে এমনটা ভাবার অবকাশ নেই। এবারের নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দেবে, এছাড়া প্রবাসীদেরও ভোট দেওয়ার কথাটা এসছে। কাজেই এই নির্বাচনটি অতীতের নির্বাচনের চাইতে অনেক বেশি জটিল, এবং এই জটিল অবস্থাতে সক্ষমতার দিকটা খুব গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশনের করণীয় সম্পর্কেও পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞান। ইলেকশন কমিশন, ইলেকশন প্রসেস আপনার ঢেলে সাজাতে হবে, কারণ ব্যুরোক্রেসি তো আপনার যারা রিটার্নিং অফিসার হবে তারা তো বেশিরভাগ আপনার হাসিনার অ্যাপয়েন্টি। শুধু ইলেকশন কমিশন ঠিক করলেই তো হয় না। আপনি যদি টাকা নিয়ে নমিনেশন দেন একটা মস্তানকে আপনার এলাকায়, তো সে তার মাসেল পাওয়ার ব্যবহার করবে না। সুতরাং পলিটিক্যাল পার্টিরও দায়িত্ব আছে যে তারা এমনভাবে নমিনেশন দেবে, নমিনেশনটা তৃণমূল থেকে উঠে আসতে হবে, তাহলে কিন্তু এই মাসেল পাওয়ার টাকার খেলা বন্ধ হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই ইঙ্গিত দেন তারা। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, ইলেকশন কমিশনের ক্ষমতা সবচেয়ে বেশি খর্ব করে হলো আপনার ব্যুরোক্রেসি আর পুলিশ। এই দুটাকে যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। সক্ষমতার তো শেষ কোনো মাত্রা নাই, এটা সীমারেখা আকাশ পর্যন্ত। আর যদি কোথাও ঘাটতি থাকে সেই ঘাটতিটা তারা পূরণ করার চেষ্টা করবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মত বিশিষ্টজনদের। আমি আশা করব নির্বাচন কমিশন নিজেকে সেভাবে সক্ষম করে তুলবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে দিন দিন খারাপ হচ্ছে ডেঙ্গু ও করোনা পরিস্থিতি। 2 রোগেই বাড়ছে শনাক্ত ও মৃত্যু। পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চিকিৎসায় আলাদা ব্যবস্থার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তাররা বলছেন ঝুঁকি এড়াতে সময় মতো চিকিৎসার বিকল্প নেই। সংক্রমণ রুখতে সচেতনতার উপরও জোর দিচ্ছেন তারা। দেশে একই সাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে প্রতিদিনই গড়ে 13% বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। নানা উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আসছেন মানুষ। এখানে পরীক্ষার পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা। প্রস্তুত 45টি আইসিইউ শয্যা ও 600 অক্সিজেন সিলিন্ডার। কোভিড এবং ডেঙ্গুর জন্য কিন্তু এই হসপিটাল ডেডিকেটেড, কিন্তু আপনারা জানেন যে কোনো প্যান্ডেমিক বা এপিডেমিক কিন্তু নো প্রিপারেশন ইজ এডিকুয়েট। আমাদের যদি পেশেন্ট উই ফাইন্ড হান্ড্রেড অফ থাউজেন্ডস পেশেন্টস, দেন উই ক্যানট ডিল উইথ দ্যাট। সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আলাদা করে করোনা রোগীদের জন্য শয্যা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সব হাসপাতালে। প্রায় সব বড় হাসপাতালই প্রস্তুত, করোনার জন্য আলাদা বেড ডেডিকেট করে রেখে দিয়েছে। করোনা রোগী আসলে ওখানে রোগী দেওয়া হবে। যেহেতু আশেপাশে দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেই জন্য আমরা প্রিপারেশন নিয়ে রাখতেছি। হসপিটাল প্রিপারেশনের মধ্যে 1 নম্বর কিটস সরবরাহ করা, ডায়াগনস্টিক কিটস। 2 নম্বর হসপিটালগুলো রেডি রাখা, বেড আইসোলেট করা, প্লাস অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা। এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে চলতি বছরে প্রায় 7,500 মানুষ আক্রান্ত হয়েছেন। প্রকোপ বেশি বরিশাল বিভাগে, বাড়ছে প্রাণহানিও। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু আক্রান্ত হলে নির্দেশনা মেনে চললে ঝুঁকি কমে আসবে। যদি জ্বর আসে আমি শুধুমাত্র প্যারাসিটামল খাবো, আমি শুধু পানি 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 দ্যাট মিনস লিকুইড ফুডটা আমি খাবো। একটা বিশাল অংশ কিন্তু আমরা কিন্তু হৃদরোগে বা স্ট্রোকে কিন্তু আক্রান্ত। এই রোগীগুলো কিন্তু
প্ল্যাটলেট অ্যান্টিপ্ল্যাটলেট ওষুধগুলো খাচ্ছে, এই সময় এগুলো বন্ধ করে দিতে হবে। বিশাল একটা অংশ আছে কিন্তু রিউমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ আক্রান্ত, কিন্তু তারা কিন্তু পেইন কিলার খাচ্ছে, এই পেইন কিলারগুলোকে বন্ধ করে দিতে হবে। এছাড়া সারা দেশে মশক নিধন কর্মসূচি জোরদারের ওপরও জোর দিয়েছেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, এমন ঐকমত্য গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় রবিবার ফোন আলাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে একথা জানান দুই নেতা। বিবিসিকে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি হিসেবে উল্লেখ করেন দুই নেতা। এছাড়াও আলোচনা হয় ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়েও। বলেন, স্থায়ী সমাধানে পৌঁছাতে ইরানের যত দ্রুত সম্ভব আলোচনায় ফেরা প্রয়োজন। রবিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, সরকার পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে মহান করতে না পারে তবে কেন সরকার পরিবর্তন হবে না। এদিকে একই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের ফল। অন্যদিকে জাতিসংঘে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ। বলেন, ইসরায়েলের আগ্রাসন ও অবৈধ পদক্ষেপের ফলে যে উত্তেজনা ও সহিংসতা ভয়াবহভাবে বেড়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। ইরানে মার্কিন হামলা আয়াতুল্লাহ আলী খামেনিকে আরও শক্তিশালী করবে, এমন মন্তব্য করেছেন রাশিয়া। আর মধ্যপ্রাচ্যে অনাকাঙ্ক্ষিত পরিণতির সতর্ক বার্তা দিয়েছে চীন। এদিকে জাতিসংঘের শঙ্কা মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে মার্কিন পদক্ষেপের প্রশংসাই করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে নিজ দেশের রাজনীতিবিদদের থেকেও সমালোচনা শুনতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হানার পরপরই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ায় খোদ যুক্তরাষ্ট্রেই সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে ডেমোক্র্যাট নেতারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই আগ্রাসন চালিয়েছে ট্রাম্প প্রশাসন। এর জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উল্লেখ করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরেক পরাশক্তি চীন। মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপে অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনে উল্লেখ করে অতীতের মতো ওয়াশিংটন আবারও কৌশলগত ভুল করতে পারে বলেও সতর্ক করেছে বেইজিং। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে মস্কো। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামের এক বার্তায় বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে এসে ডোনাল্ড ট্রাম্প এক নতুন যুদ্ধের শুরু করলেন। এই হামলা বরং আয়াতুল্লাহ আলী খামেনিকে আরও শক্তিশালী করবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করলেও ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। তবে ভিন্ন সুর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুতর হুমকি মোকাবেলা করতেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কাতার, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা সহ আরও বেশ কয়েকটি দেশ। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।